আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে একজন বন্ধু রয়েছেন, পরিচিত হব তার সঙ্গে একটু পরেই। চলুন দেখা যাক কে রয়েছে আমার সঙ্গে। আপনার নামটা একটু বলেন। আমি মোসাম্মদ নার্গিস আরা। মোসাম্মদ নার্গিস আরা, মানে আপনাকে নার্গিস নামেই সবাই জানে। নার্গিস নামের অর্থটা জানা আছে আপনার? নার্গিস অর্থ ফুল। ফুল, রাইট। নার্গিস নজরুলের লেখাতে অনেক এসছে এই নামটা। যাই হোক, কোথায় থাকছেন? আমি খিলগাঁওতে থাকি। খিলগাঁওয়ে থাকেন। এমনি জন্ম জেলা? আমার জেলা চুয়াডাঙ্গা, জেলা আলমডাঙ্গা থানাতে। চুয়াডাঙ্গার লোকাল ভাষা পারেন? এটা আসলে এখন গুলিয়ে গেছে অনেক। হ্যাঁ, চুয়াডাঙ্গার লোকাল অ্যাকসেন্ট আমার খুব পছন্দের। ওরা যেভাবে বলে গিয়েছো, করেছো, খেয়েছো, একটু অন্য রকমের টানে, বাট আমার খুব পছন্দের। যাই হোক, নার্গিস আজকে রয়েছেন আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য। তো ঠিক আছে, আমরা শুনি। আপনি একেবারে যেখান থেকে মনে আছে নিজের মতো করে বলুন। আমার শুরুটা 86 মানে 86 সন। তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা আচ্ছা। সে সময় প্রচন্ড অনুভূতি, প্রচন্ড ভালোবাসা, পড়াশোনায় খুব ভালো করব, এই একটা নেশা নিয়ে আমি প্রতিদিন স্কুলে যেতাম। স্কুল কখনো আমি বন্ধ দিতাম না। শুক্রবারের দিন ইভেন যদি স্কুল বন্ধ থাকতো, তারপর একটা পাগলামি করে কেন বন্ধ থাকে এটা তখন বুঝতাম না, অনেক ছোট ছিলাম তো। তারপরেও শুক্রবারের দিন আমি সারাটা দিন স্কুলে গিয়ে বারান্দায় বসে বই পড়তাম। খুব বই পড়ুয়া ছিলাম। অদ্ভুত। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 বোন 2 ভাই। মানে আপনি কি সবার বড়? না, আমি 4 নম্বর। 4 নম্বরে। ওকে। বাবা কি করতো? বাবা স্কুলের শিক্ষক ছিলেন। ওই স্কুলেরই? না, তাহলে বাবা অন্য প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আচ্ছা। মা গৃহিণী ছিলেন। পড়াশোনার প্রচন্ড অনুভূতি নিয়েই আমার বড় হওয়া। 86 সনের পরে যখন 87 সনে আমি যখন ক্লাস 4-এ, তখন আমার প্রথম লেখা প্রকাশ হয় স্কুলের দেওয়ালিকাতে। কবিতাটার নাম ছিল বৈশাখ। মানে আপনি ওই সময় লেখালেখি করতেন? জি, তখন আমার প্রথম হাতে খড়ি লেখাই। আচ্ছা, মানে আপনার পরিবারের কেউ ছিল নাকি আপনি নিজে থেকে? কেউ ছিল না, এটা আমার স্কুলের ম্যাডাম মালিকা ম্যাডাম, উনি বেগম মালিকা, উনি আমাকে, আমাদের বাংলা টিচার ছিলেন, উনি আমার ভিতরে স্বপ্ন গেঁথে দিয়েছিলেন লেখার জন্য। সেই স্বপ্নটা আমাকে তাড়িত করতো যে আমি একদিন বড় হয়ে লেখিকা হব, লেখিকা হবেন। আচ্ছা। জি, এই স্বপ্নটা দিয়ে আমি লেখা শুরু করি। আমার বাবা এটা পছন্দ করতেন না। আর এর মাঝখানে আমি আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আমি সবসময় প্রথম স্থানে অধিকার করতাম। মানে ক্লাসে ফার্স্ট হতেন? আমি কোনোদিন সেকেন্ড হইনি আমার ক্লাসে। বাহ, বিউটিফুল। আমি যখন 88-তে যখন ক্লাস 5-এ আমি জুনিয়র বৃত্তি পরীক্ষা দিব, আমাদের ফ্যামিলিটা ছিল খুব রক্ষণশীল। সবাই বোরখা পরতো, সবাই পর্দা করত। আমার বাবা একটা প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক হবার পরও আমাকে জুনিয়র বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে দেয়নি। যে আমাদের মেয়েরা জেলা পর্যায়ের স্কুলে গিয়ে কখনোই পরীক্ষা দিতে পারবে না, এটা তার নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা আমি ব্যারিকেড ভঙ্গ করেও আমি যেতে পারিনি। মানে জেলা পর্যায়ে যেতে পারবে না মানে ঠিক বুঝলাম না, মানে ঘরের বাইরে হতে পারবে না? মানে আমি স্কুলে যেতে পারবো ঠিক আছে, কিন্তু আমাদের তখন পরীক্ষাগুলি চলতে হচ্ছে জেলা স্কুলে। আমাদের মানে পোপারে যে স্কুলগুলি ছিল সেখানে আমাদের কোনো মানে এই ধরনের পরীক্ষাগুলি নেওয়া হতো না। এত ছোট মেয়ে স্কুলে গেলে বা জেলা স্কুলে গেলে সমস্যাটা কোথায়? এটা আমি তখন, বাবা কি খুব রক্ষণশীল ধার্মিক প্রকৃতির ছিলেন? হ্যাঁ, ধার্মিক প্রকৃতি ছিলেন। আর এর মাঝখানে আরেকটা কথা বলেনি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 5-এ তখন আমার প্রথম চোখের অসুখ ধরা পড়লো। আমি বোর্ডের লেখাগুলো কিছু দেখতাম না। আমি যখন স্যাররা আমাকে অঙ্ক করতে দিতেন, আমি অঙ্ক করতে পারতাম না। ওই সময় আমার চোখে প্রথম আমার ডিফেক্ট ধরা পড়লো। আমার বাবাকে আমি বলেছিলাম আমার চোখ দেখানোর জন্য, তো বাবা বললো যে আমি যদি মেয়েকে চশমা দেই চোখে, তাহলে আমার মেয়ের আর কখনো বিয়ে হবে না। এই একটা কুসংস্কার, হীনমন্যতা নিয়ে সে কখনই আমার চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়নি। এই অবস্থায় আমি 8ম শ্রেণী পর্যন্ত আমি দিনপাত করলাম। যখন আমি 90 সন ক্লাস 7-এ, তখন আমি আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে আমি দাবাতে চ্যাম্পিয়ন হই। আমার ছোটবেলা থেকে দাবায় হাতে খড়ি আমার চাচার কাছে। চাচারা খুব ভালো দাবা খেলতেন, মামারা দাবা খেলতেন, এটা দেখে দেখে আমি শিখেছিলাম। তো আমি 7-এ যখন, তখন আমি দাবাতে চ্যাম্পিয়ন হলাম। 8ম শ্রেণীতে ওঠার পরে আমার রোল তখন 10। দাবাতে চ্যাম্পিয়ন হল মানে কোন দাবাতে, কি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হল? এটা অ্যানুয়াল স্পোর্টসে। স্কুলের? আচ্ছা, স্কুলে আমি চ্যাম্পিয়ন হলাম। হওয়ার পরে আমি যখন 8ম শ্রেণীতে, আমার রোল তখন 10 ক্লাসে, যেহেতু আমি মাধ্যমিক স্কুলে চলে গেছি।
তো তখন আমি হায়ার জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার বাবা সেটা তো অংশগ্রহণ করতে দেয়নি। এই দুইটা আমার ছোটবেলার সবচাইতে বড় কষ্ট। তারপরে আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলাম, পড়াশোনাও করি। হঠাৎ এটা সন ছিল আগস্টের 15 তারিখ। আমার বড় চাচার বড় মেয়ে মারা গেলেন। ওই মৃত্যু বাড়িতে আমাকে দেখতে আসে। দেখতে আসার পরে বাবা পছন্দ করে, কিন্তু আমি জানতামও না যে আমার জন্য কে বা কারা আসছেন। আমি ওই দিন শুক্রবার ছিল। আমি মানে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের বই পুঁই মাছা, ওটা আমি পড়ছিলাম ঘরে বসে। আমার ছোটবেলা থেকে গল্পের বই পড়ার প্রতি খুব নেশা ছিল। পড়তে পড়তে আমার মা আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলল যে পড়া বাদ দিয়ে তুমি এদিকে আসো। আমি গেলাম। বলল তোমাকে সাজতে হবে, পোশাক পরতে হবে। আমি বললাম কেন, আমি তো পোশাক পরেই আছি, নতুন করে কেন আমি পোশাক পরবো? বললো যেটা বলছি সেটা করো, কথার অবাধ্য হবে না। আমি তাদের কথা মতন পোশাক পরলাম এবং আমাকে কি করতে বলা হবে, কেন বলা হবে, কোথায় যেতে হবে, এই অপেক্ষায় আমি থাকলাম। তাও বইটা আমি হাত থেকে ফেলিনি। আমি আমার পড়ার টেবিলে বইটা নিয়ে বসেই আছি। ইতিমধ্যে আমার বড় বোন, যে বোনটার বিয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে কুমারখালীতে, ও চলে আসলো ওর হাজবেন্ড সহ। আমি এটা দেখে আরো বিস্মিত হলাম। ওর তো এখন আসার কথা না, ও কেন আসলো? ও আমাকে কিছু বলে না, শুধু হাসে। ওর হাসির অর্থ আমি তখন বুঝিনি, কারণ তখন তো আমি অনেক ছোট। কোন ক্লাসে পড়ছেন যেন? তখন ক্লাস 8। ক্লাস 8 পড়েন, রাইট। তারপর বিকেল যখন 5টা বাজে, তখন ইতিমধ্যে 8-10 জন বেশ বয়স্ক লোক আমাদের বাড়িতে আসলেন। তাদের আসার অর্থটা আমি বুঝিনি। তখন মাসে একটা করে সিনেমা হতো। আমাদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল। আমরা সিনেমা দেখার জন্য খুব উৎসুক থাকতাম, যে মাসে তখন একটা সিনেমা হতো, মিস করতাম না। টেলিভিশনের ঘরে যখন যাব, তখন আমাদেরকে যেতে দেওয়া হয় না, এখানে যেতে হবে না, সিনেমা দেখতে হবে না। শুক্রবার ছিল না? হ্যাঁ হ্যাঁ, বিটিভিতে সিনেমা দেখাতো, জুমার নামাজের পরপরই শুরু হয়ে যেত মোটামুটি। হ্যাঁ, ওই সময় আমরা সিনেমা দেখার খুব উৎসুক ছিলাম। ছোট ছোট ভাই বোন গুলো মিলে আমরা দেখতাম। যেহেতু 8-10 বাড়িতে কোনো টেলিভিশন ছিল না, বিধে অনেক সবাই ভিড় জমাতো। গ্রামে এই সিনারিটা এখনো বোধহয় দেখা যায়। একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাদের টেলিভিশন নাই, তারা হয়তো এরকম করেন। তারপর আমার মা চা তৈরি করলেন, সেমাই তৈরি করলেন, ফলমূল কাটলেন, কেটে আমাকে রান্নাঘরে ডাকলেন। আমি রান্নাঘরে গেলাম। সেগুলো ট্রেতে সাজিয়ে আমাকে আমাদের বসার ঘরে নিয়ে যাওয়া হলো। আমাকে চেয়ারে বসতে বললেন, আমি বসলাম। আমার নাম জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়ি, ঠিকানা লিখতে বললো, ঠিকানা লিখলাম। লেখার পরে ঘন্টাখানেক তাদের সামনে আমি পুতুলের মতো বসে থেকে আমি উঠে চলে আসলাম। চলে আসার পর তারপরে আর কিছু জানতে পারলাম না, যে কি হবে, কি হচ্ছে, কেন আসলেন, এগুলি আমি কিছু জানতে পারলাম না। বাবাকে শুধু দেখলাম রাত্রি 8টার সময় বাইরে গেলেন এবং 10 মিনিট পরে সে ফিরে আসলেন। এইটুকুই শুধু আমার খুব বেশি করে মনে পড়ে। তো মাকে ডাকলেন, ঘরের দরজা বন্ধ করে কি বললেন সেটাও আমি জানি না। তারপরে ওই রাত্রেই বাবা চলে গেলেন কুমারখালীতে। যাওয়ার পরে পরের দিন ফিরে আসলেন, তখন বাজে সকাল 10টা। ওকে। ফিরে আসার পর কুমারখালী কোথায় ছিল এটা? কুষ্টিয়া। কুষ্টিয়ার কুমারখালী। আচ্ছা, যেখান থেকে লোকজনগুলো এসেছিল, তাই কি? জি। ওকে। ফিরে আসার পর বাবা বাড়িতে সমস্ত কিছু তৈরি করা শুরু করলেন। ফ্যামিলির আরো অনেকে, চাচারা, মামারা, মানে একটা উৎসব একটা ভাব চলে আসলো। উৎসব ভাব তখন আমি বুঝতে পারলাম। তারপরে ওনারা আসলেন আমাদের বাড়িতে সন্ধ্যার দিকে। আবার মানে যারা এসেছিল তারা আবার আসলো? হ্যাঁ। আসার পরে ওই মুহূর্তে আমি তখন খুবই মানে হতবাক হয়ে গেলাম। এর মাঝখানে আমার আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমার ছোট মামা তখন বুয়েটের স্টুডেন্টস।
তো মামা তখন ঢাকাতেই থাকতেন। মামা বাড়িতে ফিরলেন, এটা ছিল জুলাই মাস। তো জি। ওই সময় মামা আমার রেজাল্ট দেখলেন যে তোর রেজাল্ট কেমন। আমি বললাম যে মামা আমি 777 মার্কস পেয়েছি এবার, তবে আমি বৃত্তি পরীক্ষা দিব। তো মামা আমাকে বৃত্তি ফিস 80 টাকা সহ আমাকে 500 টাকা হাতে তুলে দিলেন ওই মুহূর্তে। বললেন যে তুমি বৃত্তি গাইড এগুলি সব কিনবে এবং পরীক্ষা ভালো করে দিবে, এসএসসির পরে আমি তোমাকে ঢাকা নিয়ে যাব। আচ্ছা। তে মামার সেই স্বপ্নটা আমার বুকের মধ্যে শুধু স্বপ্নই হয়ে রইল। মানে ওই সময়টাতে আপনি স্বপ্ন দেখছিলেন ইনফ্যাক্ট? জি। ওকে, জি। যখন আপনার বাড়িতে লোকজনের আনাগোনা হচ্ছে। যে আমার স্বপ্নটাকে সেখানে মৃত্যু দেওয়া হলো আর কি। এটার এই মৃত্যুটার কথা আমি আমার হয়তো শেষ দিন পর্যন্ত আমি ভুলবো না। আচ্ছা, শুনি আমরা স্টোরিটা। তারপরে এইভাবে মামা চলে গেলেন ঢাকাতে। আবার আমাকে খুব সাহস দিলেন, বাহবা দিলেন যে তুমি রেজাল্ট অনেক ভালো করছো, আরো ভালো করতে হবে, আশা করি তুমি অনেক ভালো করবে। তো বাবার এই সিদ্ধান্তটা উনি জানতেন না, যেহেতু উনি জুলাই মাসে এসেছিলেন আর আমার মানে আমার এই ঘটনাটা ঘটলো হচ্ছে সেপ্টেম্বরে। তারপরে সেপ্টেম্বর ওনারা এসে আবার ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে অক্টোবর মাসের 25 তারিখে, ওই দিন ছিল শুক্রবার, বিকেল 4টার দিকে আমাদের বাড়িতে আবারও নতুন করে 8-10 জন আসলেন। বেশ অভিভাবক টাইপের, মানে অভিভাবকরা আসলেন আর কি। আসার পর ওনারা আবার নতুন করে আমাকে দেখলেন। দেখার পরে ওনারা আমাকে পছন্দ করলেন। পছন্দ করার পরে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে বাবাকেও আবার যেতে বললেন। বাবা ওই রাত্রি 10টার সময় চলে গেলেন কুষ্টিয়ার কুমারখালীতে। তারপরে রাত্রি 2টার দিকে বাবা ফিরে আসলেন। ফিরে আসার পর পরের দিন থেকে উৎসব একটা শুরু হলো বাড়িতে। সেই উৎসবের অর্থ আমি তখনও বুঝি। আমার ফুপুরা, আমার বোন, আমার চাচারা সবাই একসাথে হলেন বাড়িতে। হবার পর আমাকে শুধু একটা ঘরের মধ্যেই থাকতে বলা হচ্ছে বারবার। বাইরে বেরোলেই আমার প্রতি মানে রাগারাগি করা মানে শুরু করলেন, তুমি কেন বাইরে এত বেরোচ্ছ। ওকে। আমি ঘরের মধ্যেই তখন কি করব, আমার তো কিছু করা ছিল না, আমি কোনো কাজও করতে পারতেছি না, পড়তে পারতেছি না। তখন আমি আবার গল্পের বই, বনফুল নামে একটা গল্পের বই, ওইটা নিয়ে আমি বসে পড়লাম। বসে পড়ে আমি পড়া শুরু করলাম। তো আপনার তো ভাই বোন ছিল, তাদের সঙ্গে কি কোনো ভালো সম্পর্ক ছিল না? তারা তো কেউ এসে আপনাকে টাচ দেওয়ার কথা যে তোমার এরকম একটা কিছু হতে যাচ্ছে? বা আমার যে ভাই বোনগুলো ছিল ওরা তো, আমার বয়স 13 বছর, আর আমার ছোট যেগুলো ছিল এগুলো তো আরো ছোট। আর বড় যেগুলো ছিল সেগুলো বিয়ে হয়ে গেছে? বড় বলতে আমার বড় ভাইটা বড়, আর আমার ইমিডিয়েটলি যে বোনটা সেটা হচ্ছে ওর বিয়ে হয়েছে, আর আমার উপরে একটা ভাই ছিল সেটা মারা গেছে। এই কারণে আমি এখন 3 নম্বরে পড়ি, আমি 4 নম্বরে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, এইভাবে বই পড়ছিলেন আপনি? হ্যাঁ, বই পড়ছিলাম। তারপরে আমাকে সন্ধ্যার দিকে নিয়ে গেলেন গোসল করাতে। গোসল করালো, হলুদ মাখালো। তখন বুঝতে পারলাম আমি তখন হতবাক হলাম যে এটা কেন। আমি আর তখন কিছু বলার মতো। আপনি তখনও কি জানতেন যে কার সঙ্গে বিয়ে হচ্ছে না, বা কি তখনও অবস্থা? জানতাম না যে কার সাথে আমার বিয়ে হচ্ছে, এটা আমি জানতাম না, আমাকে দেখানো হয়নি। ওকে। তারপরে গুটি গুটি করে রাত্রি সময়টা পেরিয়ে মধ্যরাত্রিতে আসলো। আসার পরে প্রায় 2টা বাজে। ওই সময় আমাদের বাড়িতে কাজী আসলেন। কাজী আসার পরে আমাকে একটা রুমে বসিয়ে শুধু সিগনেচার করতে বলা হলো যে এই যে বইটা থাকে ওই বইটাতে সিগনেচার করা হলো, যে তুমি এখানে সিগনেচার করো। সিগনেচার করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপনি সিগনেচার করে ফেললেন? হ্যাঁ, আমি করে ফেললাম। যে আমি লেখা পড়া এগুলিতে খুব উস্তাদ, আমি এটা বুঝি নাই, দেখি নাই যেটা কি জিনিস। একটা ওই যে বিয়ের যে ভলিউমটা থাকে ওটাতে সিগনেচার করতে বললেন, আমি সিগনেচার করলাম। তারপরে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমাকে নতুন শাড়ি পরানো হলো। হওয়ার পরে আমাকে তখন কবুল বলানোর জন্য বারবার আমাকে খুব তাগিদ দেওয়া লাগলো। আমি কিন্তু বলতেছিলাম না যে আমি বিয়ে করব না। তা আমার বাবা আমাকে ঠাস করে একটা চড় দিয়ে দিলেন। তখন আমি বলতে বাধ্য হলাম। তারপরে এইভাবে আমার বিয়েটা হয়ে যায়। রাত্রিটা পার হবার পরে সকালবেলা আমাদেরকে বিদায় দিল। বিদায়ের মুহূর্তে আমি শুধু এক নজর দেখেছিলাম, কিন্তু কথা তো তখন বলতে পারি না, কথা বলার কথাও না। যে যাহাকে আমি চিনি না তার সাথে আমি কেন কথা বলবো। আমাদের গাড়িতে তুললেন, নিয়ে গেলেন। আমার নানি আমার সাথে গেলেন। আমার নানি তখন বেশ মানে
শরীরের দিক থেকে তার বাঁধন ভালোই ছিল। যাওয়ার পর দুপুরের দিকে আমার শ্বশুর বাড়িতে মানে আমি যতদূর বুঝতে পারছি যে তখন পর্যন্ত আপনি ভালোভাবে জানেন না যে আপনার বর আসলে কে। এক নজর যাকে দেখলেন উনি আপনার বর। হ্যাঁ, আমি বরের বেশে আছে, এইটুকুই আপনি দেখলেন। বরের মানুষটা কে কি কিছু জানেন না আপনি, তখন কথাও হয়নি আপনার সঙ্গে? কথাও হয়নি আমার সাথে। ওকে। তারপরে আমি যখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পর আমাকে উঠানে বসানোর পর গ্রামের অনেক মানুষ দেখতে আসলেন, দেখলেন, চলে গেলেন। মানে সন্ধ্যা পর্যন্ত ওদের বাড়িতে অনেক উৎসব আমেজ চলছে, যে নতুন বোন এসছে, ছোট ছেলের বউ। আমার শাশুড়িও খুব আমাকে দেখে খুব পছন্দ করছেন, উনি বুকে আমাকে জড়িয়ে ধরলেন। কেউ কারোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে না যেটা তোমার শাশুড়ি হয়? আমার শাশুড়ি পরিচয় করিয়ে দিলেন। ওই সময় আমি চিনলাম যেটা আমার শাশুড়ি। আর আমার ননদ ছিল 9 জন ননদ সেই সময় উপস্থিত ছিলেন। 9 জন ননদ আসলেন। তা আমার মানে ভাসুর ছিল শুধু একজন, উনি চিটাগংয়ে থাকতেন, উনি তখন এসে পৌঁছাননি। আচ্ছা আচ্ছা। উনি তখনও যখন পৌঁছান, উনি রাস্তাতে আসেন, চিটাগং থেকে আসবেন, তারপরে বিয়েতে আরো উৎসব শুরু হবে আর কি। আচ্ছা। এটা তো হঠাৎ বিয়ে, মানে সেরকম প্রিপারেশন তো কোনো কিছু ছিল না বিয়ের। ওকে। তো গ্রামে গিয়ে আপনি কি দেখলেন? আপনি তো একটা বাড়ির মধ্যে ছিলেন, ওদের বাড়ি ঘর এগুলো কেমন, কি দেখলেন? ওদের বাড়ি ঘর অনেক বড়। কারণ এখানে একটু বলে নি যে আমার শ্বশুরদের চা বাগান ছিল, খাগড়াছড়ি আব্দুল জব্বার চা বাগান, ওনারা ওই চা বাগানের মালিক। এবং অনেক বনিদি, আসলে এদের অনেক টাকা পয়সা, জৌলুস, অনেক কিছুই ছিল। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমাকে বাসর ঘরে দিবে। আমি ভয়ে যেতে পারিনি, আমি খুব কান্নাকাটি করতেছিলাম। এই মাঝখানে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? কথা হয়নি আমার সাথে। উনি আমাকে রেখেই উনি ওনার এয়ারগান নিয়ে উনি বেরিয়ে গেছেন ঘর থেকে। এয়ারগান নিয়ে? আচ্ছা। উনি খুব পাখির নেশা ছিল, পাখি শিকারের। আমি শুনলাম আর কি যে ও তো এয়ারগান নিয়ে বেরিয়ে গেছে। সবাই বলছে বউকে দেখছি, বরকে একসাথে দেখবো, এরকম অনেকেই বলছিল। তখন আমার এক ননদ বলল, তো ছোট ভাই তো চলে গেছে এয়ারগান নিয়ে। এইটুকু আমি শুধু আমার কানে আমি শুনেছিলাম। তখন ওই ছোট ভাইকে আপনার ভালো করে দেখা হয়নি, মানে আপনার হাজবেন্ডকে ভালো করে দেখা হয়নি? তারপরে খাওয়া দাওয়া হলো, রাত্রি যখন 10টা বাজার পরে তখন আমাকে বাসর ঘর, যেটাকে বলা হয় বাসর ঘর, সুন্দর করে সাজানো হয়েছে, সেখানে আমাকে রেখে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি খুব ভয়ে, তখনও সে ফেরেনি, আমি খুব ভয়ে আমি ওই ঘরে না থেকে আমি আমার শাশুড়ির ঘরে চলে আসি। আমি কান্নাকাটি করতেছিলাম খুব। তো শাশুড়ি বলল, ছোট মানুষ, ওকে আর আজকে বিব্রত করার দরকার নেই, আমি আমার কাছে রাখি, ও আসুক, তারপর আমি দিয়ে আসবো। একা একা ঘরে ভয় পাচ্ছে, আমি দিয়ে আসবো আমার ছেলের কাছে। তো আমার শাশুড়ি ওই সময় আসলে উনি কুষ্টিয়া মোহিনীমিল মহিলা যে স্কুলটা ছিলেন, ওই স্কুল থেকে উনি 1921 খ্রিস্টাব্দের উনি এসএসসি পাস আর কি। উনি খুব, মানে ওই সময় উনি খুব আধুনিক ছিলেন আর কি, আধুনিক ছিলেন। তো ছেলের সাথে ওনার খুব বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল ওনার ছেলের সাথে। আমি বললাম যে আমি খুব ভয় পাচ্ছি মা, আমি যাব না। কেন যাবে না তুমি? আমিও তো ছোট সময়, আমিও তো এই সংসারে এসেছি। আমাকে বোঝালেন উনি, আমি তখন বুঝ মানি না। তারপর উনি যখন আসলেন তখন প্রায় রাত্রি 12টা বাজে। আচ্ছা। আমার শাশুড়ি একটু বকলেন যে তুই বিয়ে করে রেখে চলে গেছিস, রাত্রি 12টার সময় কেউ ঘরে আসে? তখন সে বলল যে তুমি তো জানোই মা, আমি সাধারণত রাত্রি 12টা 1টার আগে কখনো ঘরে ফিরি না, এটা তোমার কথা বলার তো কোনো দরকার নেই। তা বলে ওকে পাঠিয়ে দাও, রুমে পাঠিয়ে দাও। তারপরে আমি রুমে কিছুতেই যাব না, আমি খুব চিৎকার করে কেঁদে উঠলাম। তখন বললো থাক, আমি একাই রুমে থাকছি, তোমার কাছে রাখো। তো আমি আমার শাশুড়ির কাছে থাকলাম। সে তারপরের দিনও আমি আর যাই নাই। তারপরে উনি 2 দিন ছিলেন ওনার চিটাগংয়ে। তখন রিয়াজউদ্দিন মার্কেটে ওনার কাপড়ের দোকান ছিল, ব্যবসা করতেন, ওইখানেই বাসা ছিল। তো উনি বললো তাহলে আমি চলে যাই, মানে কুষ্টিয়া থেকে চিটাগংয়ে চলে যাই। তাই বললো। তো বললো যে অন্তত বউ ভাতটা পার করে দিয়ে যা। বউ ভাত কাকে নিয়ে আমি পার করবো, সে তো আমার কাছেই আসে না। এটা বললো। বলার পরে 2 দিন পরে আমার মানে ভাসুরের ওয়াইফ, তার 2টা বাচ্চা, সবাই চলে আসলো। গ্রামে আসার পরে বাড়িটা আরো বেশি হলো, জমজমাট হলো। আমাদের বাড়ির থেকে লোকজন আমাদেরকে আনতে গেল, আমাকে নিতে আসলো। নিতে আসার পরে আমি আমার মায়ের বাড়িতে গেলাম।
যাবার থাকাকালীন উনি ওইখানে আমাদের বাড়িতে গিয়ে একদিন থাকলেন, সেদিন আমি ওনার সাথে আমি এক বিছানায় যাইওনি। মানে আপনাদের সঙ্গে আমি যতটুকু বুঝতে পারি তখন পর্যন্ত কোনো কথোপকথন বা কিছু হয়নি? কথোপকথন হয়নি আমার সাথে। তার আগ পর্যন্ত কি আপনি লোকটাকে সম্পর্কে চেহারায় দেখেছেন? বয়সের ব্যাপার থাকে, কার সঙ্গে বিয়ে হলো, দেখতে কেমন? এটা আমার মনের ভিতরে তখন ফিলিংস নেই। আমি শুধু আমার বিয়ে হওয়ার পরেও আমার কিন্তু বই হাতে, তখনও বই হাতে? আমার বই হাতে। আমি পরীক্ষা দিব, আমি একবার বৃত্তি পরীক্ষা আমি দিতে পারিনি, এবার আমি হায়ার জুনিয়র বৃত্তি পরীক্ষা দিব। এটা আমার তখনও নেশা, আমার চোখে, আমার মুখে, আমার ভিতরে, আমার তখন স্পন্দন যে আমি পরীক্ষা দিব। এটা আমার, আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েও আমি ওই আমার পড়াশোনার মধ্যে, হ্যাঁ, আমার ভাসুরের ছেলে মেয়েরা, ওই যে আমার স্বাস্থ্য ভাসুরের ছেলে মেয়েরা তখন ক্লাস 8-এ যারা পরে, ওদের কাছ থেকে বই চেয়ে আমি পড়তাম। ওকে ওকে, এরকম। তো গেলেন আপনি বাড়িতে? হ্যাঁ, বাড়িতে গেলাম। তারপর উনি আমাকে রেখে চলে গেলেন আমাদের বাড়িতে। উনি আমাদের বাড়ি থেকে চিটাগং চলে গেলেন। তারপরে আর ফিরে আসেনি। চিটাগং যাওয়ার পরে আমাকে চিঠি লিখতেন, আমি চিঠির উত্তর দিতাম না। চিঠি আসতো প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে একটা করে চিঠি আসতো। কি থাকতো চিঠির মধ্যে, পড়ে দেখতেন? মনে আছে? পড়তাম, চিঠিগুলো পড়তাম। আমাকে কখনো প্রিয়সী, কখনো প্রিয়, প্রিয়া, কখনো এইভাবে আমাকে সম্বোধন করতেন। ওকে। হয়তো তুমি একদিন আমাকে মেনে নিবে, হয়তো একদিন তোমার সাথে আমার সংসার জীবন শুরু হবে, এরকম অনেক কথাই লিখতেন। ওকে। তারপরে আমাকে, আমি ক্লাস 8-এর, আমি যখন 8ম শ্রেণী, যখন আমি ফাইনাল পরীক্ষা দিব, পরীক্ষাতে অ্যাটেন্ড করলাম। 5টা পরীক্ষা দেওয়ার পরে আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। আমার বাবা আমাকে রেখে আসলেন আপনার শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে। তুমি বিয়ের পর আর থাকতে পারবে না, এখানে থাকতে পারবে না। না, আমাকে রেখে আসলেন। কিন্তু পরীক্ষাটা দেবার আমার খুব ইচ্ছা ছিল, আমার পরীক্ষাটা দেওয়া হয়নি। শ্বশুর বাড়ি থেকেও কোনো স্টেপ নিল না? না। আমার শাশুড়ি বলল যে, শাশুড়ির খুব ইচ্ছে ছিল আমি পড়াশোনা করি, কিন্তু বললো আমার ছেলের অনুমতি না দিলে আমি তো পড়াতে পারবো না, আমার শাশুড়ি। তারপর আমি ওইখানে চলে গেলাম। চলে যাওয়ার পর ডিসেম্বর মাসের 14 তারিখে উনি ফিরে আসলেন চিটাগং থেকে, বিকেল 3টার সময়। আমি বাসায় বসে আর কি, আমার শাশুড়িও খুব গল্পের বই পড়তেন। সালিহা নামে একটা গল্পের বই আমি পড়তেছিলাম। তো ওইটা পড়তেছিলাম আমি, শীতের বিকেল, আমি বসে বসে রোদ্রে বসে পড়তেছিলাম। তো আমার বাইরে সবাই বলছে যে আমার ভাসুরের ছেলে মেয়েরা চিৎকার করে বলছে, চাচা চলে এসছে, চাচা চলে এসছে। আমার শাশুড়ি এবার বাহিরে গেলেন, যে ছেলেকে রিসিভ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তখন বলছে যে, মা, ওর পাগলামি কি বন্ধ হয়েছে? তাই বলছে, আগে যেরকম পাগলামি করতো এখনো কি পাগলামি করবে? কোনটাকে আসলে আমরা পাগলামি বলবো, কি আসলে পাগলামি, সেটা পুরো গল্প জুড়ে উঠে আসবে। তবে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে এখানে নার্গিসের জীবনের গল্প আপনারা শুনছেন। আমাদের সমাজে বাল্যবিবাহের যে রেওয়াজ এবং বাল্যবিবাহের যে ভয়াবহ দিক, সেটা কি আজকের জীবনের গল্প নাকি অন্য কিছু? সেটা একটা প্রশ্ন আমাদের এই প্রথম পার্টি উদ্ভব হয়েছে। আমরা সবসময় একটা কথা বলি যে কোনো বিরতিতে আসলে আজ করার কোনো উপায় নেই যে গল্পটি আসলে কোথায় গিয়ে আবার শুরু হবে এবং কোথায় গিয়ে থামবে। সুতরাং আপনারা এক ধরনের অনুমান করলেও করতে পারেন এতটুকু শোনার পরে, বাট আসলে কি ঘটতে যাচ্ছে সেটা আমরা দেখব। হ্যাঁ, নার্গিস, আপনি যেটা বলছিলেন যে আপনার হাজবেন্ড ফিরে আসলেন এবং আপনার মাকে প্রশ্ন করছেন যে আপনার পাগলামো কমেছে কিনা। তারপর উনি ফিরে আসার পরেই ফ্রেশ হওয়ার পরে উনি ঘুমাতে গেলেন আমার সাথে কোনো কথাবার্তা না বলেই। আমি আমার মতো বই পড়ছিলাম। আমার শাশুড়ি আমাকে বারবার বলছিলেন, তুমি উঠে ঘরে যাও। আমি তারপরও যাইনি। এ পর্যন্ত তার সাথে আমার কোনো কথা, তার সাথে আমার দেখা, এগুলি কিছু নেই। সে দূর থেকে আমাকে দেখে, আমি দূর থেকে তাকে দেখি। এভাবে আমাদের সময়গুলো পার হচ্ছিল, কারণ আমি তখন অনেক ছোট। বিয়ে কি, সংসার কি, স্বামী কি, এগুলো আমি কিছু বুঝতাম না। উনি মানে দেখতে শুনতে কেমন ছিলেন? উনি কি বড়? হ্যাঁ, উনি ওনার, আমাকে একটু জাস্ট বলেন তো, ওনার বয়স তখন কত ছিল যখন আপনাকে বিয়ে করলো? 36 বছর। 36? 36 বছর বয়স্ক একজন ভদ্রলোক ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, 13 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে? নাথিং টু সে, দিস হ্যাপেন ইন আওয়ার সোসাইটি। ওকে, বলুন তারপর। তারপরে রাত্রি 10টার পরে খাওয়া দাওয়া হলো। উনি মানে ঘুমের থেকে উঠে ঘুরে আসলেন। চিটাগং থেকে যেদিন বাড়ি আসলেন, আসার পরে উনি যখন সন্ধ্যার পরে মানে বাইরে গেলেন, তখন ওনার হাতে হুইল ছিল আর কি। হুইল দিয়ে উনি মাছ ধরার জন্য গেলেন। আচ্ছা আচ্ছা। এবং তখন তো আমি ড্রিঙ্কস কি জিনিস সেটা বুঝতাম না। ওনার হাতে একটা বোতলও ছিল, এটা আমি দেখেছিলাম। বারান্দায় দাঁড়িয়েছিলাম, উনি ড্রিঙ্কস এর বোতল এবং হুইল নিয়ে উনি বেরিয়ে চলে যান। ওনার
একটা খুব প্রিয় গাড়ি ছিল, 100 একটা গাড়ি আর কি, এই যে মোটরসাইকেল গুলো আর কি। ও আচ্ছা, 100 সিসি। হ্যাঁ, 100 সিসি ওই গাড়িটা ওনার ছিল, খুব প্রিয় গাড়ি। ওই গাড়িটা নিয়ে উনি বেরিয়ে গেলেন। ওকে। তারপরে রাত্রি 10টার পরে ফিরে আসলেন, মাছ নিয়ে আসলেন। মাছ ধরে বন্ধু বান্ধবের সাথে হইচই করে মাকে বললেন যে তুমি এগুলো মানে কাজের যে মেয়েটা আমাদের ছিল আর কি, ওর কাছে দিল, পরিষ্কার করলো, শাশুড়ি রান্না করলো। তখন আমি সংসারের কোনো কাজে হাত দেইনি, আমাকে হাত দিতে দেয়ও না। ওকে। তারপরে খাওয়া দাওয়ার পর যখন সবাই শুয়ে পড়ছে, আমি যখন আর যাই না, তখন আমি যে ঘরে ছিলাম আর কি, আমার শাশুড়ির ঘরে আমি ছিলাম না, আমি আর একটা ঘরে আমি বসে বসে বই পড়তেছিলাম। সেই ঘরে এসে আমাকে এক প্রকার জোর করে আমাকে নিয়ে যায় তার ঘরে। আমি খুব চিৎকার করে উঠি, খাটে নিয়ে গিয়ে আমাকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে ওই দিনই আমার সাথে প্রথম সে সেক্স করলো এবং আমাকে রেপ করার মতো করে করলো। ও মাই গড। আর ওই রাত্রে আমি আমার বড় সন্তানকে আমি কনসেপ্ট করি। এটা আসলে পরে ইউরিন টেস্টে ধরা পড়ে। মাই গুডনেস। তারপরে উনি 4 দিন ছিলেন। 4 দিন আমাকে এভাবে অত্যাচারের মাধ্যম দিয়ে উনি আমাকে ব্যবহার করেছেন, যেহেতু আমি রাজি ছিলাম না সেক্সে, সেহেতু। তারপর উনি 4 দিন পরে চলে গেলেন। এই যে ক্লাস 8-এ যখন আপনি আছেন, তার আগ পর্যন্ত আপনি কি জেনেছেন ব্যাপারগুলো? কেউ আপনাকে বলেছে? আপনার ফ্যামিলির কেউ স্বামী স্ত্রী সম্পর্কটা আসলে কি? না, কখনোই বলেনি। কেউ আপনাকে বলেনি? আপনার শাশুড়ি যে এত আধুনিক মনস্ক ছিল, সেও কখনো বলতে গেছে, কিন্তু আমি শুনতে চাইনি। আমার ওইগুলি মাথার মধ্যে নিতাম না কখনো। আমার ভালো লাগতো না এগুলো শুনতে। আমার শুনতে ভালো লাগতো না, আমার শুধু পড়তেই ভালো লাগতো। আমি পড়তাম, আমি তখনও ছোট ছোট গল্প লিখতাম, কবিতা লিখতাম, আমি ওইগুলির মধ্যেই মগ্ন থাকতাম। সাহিত্য মনা ছিলাম তো, এই জন্যই। এইভাবে সে আমাকে 4 দিন ইউজ করার পরে সে ফিরে গেলেন, সে তার কাজে ফিরে গেলেন। আর যখন আমাকে সে বিয়ে করলেন, অলরেডি সে 4টা দেশ ভ্রমণ করা আর কি, সে কুয়েত থেকে ফিরে এসে আমাকে বিয়ে করেছেন। মানে 7 মাসের মাথায় বিয়ে করে, কুয়েত থেকে ফিরে এসে 7 মাসের মাথায় আমাকে বিয়ে করেন। তাহলে তো সে অনেক অ্যাডাল্ট এবং অনেক ম্যাচিউর ছিল, যে এই কারণে এক্সপিরিয়েন্স থাকা স্বাভাবিক। তারপরে আমি পরের মাসে আমি যখন আমার বমি হওয়া শুরু হলো, তখন আমি বুঝি না যে আমার কেন এরকম হচ্ছে। আমি শাশুড়িকে বললাম, শাশুড়ি খুব খুশি। শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, আমাদের মানে ফ্যামিলি যে ডক্টর ছিলেন ওনার কাছে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারপর উনি আমাকে দেখলেন, ইউরিন টেস্ট করলেন, করার পরে বললেন যে শাশুড়িমা তো কনসেপ্ট করে গেছে, এখন এতটুকু বয়সে কি বাচ্চা রাখবেন কি রাখবেন না, অ্যাবর্শন করে ফেলেন। আমার হাজবেন্ডের কাছে যখন এটা গেল, আমাদের বাসায় ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনটা যখন হাজবেন্ডের কাছে গেল, যাওয়ার পরে উনি ফিরে আসলেন। আবার নিয়ে আসার পরে আমাকে অনেকগুলি ডাক্তারের কাছে নিয়ে গেলেন আমাকে অ্যাবর্শন করানোর জন্য। আমি করিনি। আপনি করেননি? না। কেন? আমি করিনি। আমি বললাম যে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, যে যন্ত্রণা দিয়ে আমাকে করবে, ডাক্তার আমাকে বলেছে সবকিছু। তো আমি এটাতে যখন রাজি হলাম না, তখন সে আবার মানে বিরক্তি হয়ে আমার সাথে কথা না বলেই এক প্রকার এটা খুব রাত ব্যবহার করে চলে গেলেন। আবার চিরবঙ্গে ফিরে গেলেন, মাকে বলে গেলেন যদি ও মানে ওর মতামত ফিরে, তাহলে তুমি ওটা অ্যাবর্শন করে ফেলো। আমি এখন এত মানে অল্প সময়ের মধ্যে আমি বাবা হতে চাই না। এত বিয়ের অল্প সময়ের মধ্যেই মাত্র 2 মাস 2.5 মাস বিয়ে হয়েছে। তো এটা তখন আমার শাশুড়ি আমাকে অনেক বোঝাতে লাগলেন, আমি বুঝলাম না। তো আমি বললাম যে মা, আমার যা হবার তো হয়ে গেছে, আমি এখন বুঝি বিয়ে কি জিনিস, বাচ্চা কি জিনিস, আমি একটু বুঝতে পারি, তো থাক না কেন, থাকলে তো সমস্যাটা কি, আমি এটা তখন বলেছিলাম। তারপরে এভাবে প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার চোখে তখন অনেক সমস্যা দেখা দিল। আমার চোখ দিয়ে পানি পড়তো, আমার চোখে তো এমনি ছোটবেলায় একটা ডিফেক্ট দেখা দিল, আমার চোখ দিয়ে পানি পড়তো। এগুলি হওয়ার পরে আমার বাবা আসলেন আমাকে আমার ডাক্তার দেখাবার জন্য। আপনার ফ্যামিলি কি জানলো যে আপনি কনসেপ্ট করেছেন? জি জি। ওনারা কিভাবে নিলেন? ওনারা স্বাভাবিকভাবেই নিলেন, যেহেতু আমার বড় বোনের তখনও বাচ্চা হয়নি, বড় বোনের 3 বছর বিয়ে হয়ে গেছে। 12-13 বছরের একটা মেয়ে সে কনসেপ্ট করে যাচ্ছে এবং সেটাকে একজন স্কুলের প্রধান শিক্ষক সে স্বাভাবিকভাবে নিচ্ছেন। যদি এরকম হতো যে একেবারে অশিক্ষিত আমাদের প্রান্তিক পর্যায়ের সমাজ বলতে যেটা বুঝি সেই পর্যায়ের একজন মানুষ, 2 পরিবারের কথাই যদি বলি, শ্বশুরবাড়ির লোক প্রচন্ড বনেদিক এবং তাদের অর্থবিত্ত কিরকম সেটা আপনারা ওর বর্ণনা শুনেই বুঝতে পারছেন, তারা বিয়ে করেছে এত ছোট একটা মেয়েকে এবং সে কনসিভ করে গেছে, সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে। কিংবা যেই লোকটি এই ধরনের কাজ করলেন তিনি একবারের জন্য চিন্তা করলেন না যে এর রেজাল্টটা কি হতে পারে। ওনার হাজবেন্ডের কথা আমি বলছি, কি নাম ছিল ভদ্রলোকের? মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। এবং একই সাথে ওনার বাবা এবং ওনার ফ্যামিলি। বিয়ে দেয়াটা তো একটা ভয়াবহ রকমের অপরাধ করেছে সেটা, তারপরেও মেয়েটা কনসিভ করেছেন এবং এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন। হার্ডেস্ট রিয়েলিটি। ওকে, বলুন তারপরে আমি ঢাকাতে আসলাম তখন। জি, চোখ দেখানোর জন্য। হ্যাঁ, ঢাকাতে আসলাম।
মামার বাসাতে উঠলাম উত্তরা 6 নম্বর সেক্টরে। তারপরে ওখান থেকে মামা ঢাকা ক্যান্টনমেন্টের, উনি তখন মেজর, আমার 4 নম্বর মামা, আমার মামা 6 জন, উনি হচ্ছে মেজর, তখন আমি করে আর কি। মামা বাবাকে খুব বকলেন যে এত সুন্দর একটা মেয়ের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিলা, এটা তোমার কাছে আমি চাইনি, আমার বোনটা তোমার কাছে এজন্য আমরা বিয়ে দেয়নি। তারপরে পরিবাগে ডক্টর হারুন সাহেব প্রফেসর, ওনার কাছে আমাকে দেখানো হলো চোখ। দেখানোর পরে উনি চোখ দেখলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, চশমা দিলেন। এটা নিয়ে আমি ফিরে গেলাম বাড়িতে। জুলাইয়ের 2 তারিখ, ওই দিন ছিল শুক্রবার। আমার হাজবেন্ড আমাকে আর মেনে নিতে পারে না। কেন? সে শুধু একটা কথাই বলে যে আমি অন্ধবধি, কি করব, তোমার চোখে এত পাওয়ার, এত এই। তখন কি আপনি চশমা নিয়েছেন? হ্যাঁ, প্রায় 1200-র উপরে আমার চোখের ইয়ে। আমার ওই গ্লাসটা যদি আমি এইভাবে পেপার রাখতাম রোদ্রে, আমার ওই পেপারটা আগুন ধরে যেত, মানে ম্যাগনিফাইং গ্লাসের মতো ছিল। তখন আপনি পেটে বাচ্চা, এই অবস্থায় আপনার হাজবেন্ড বলছে অন্ধবৌদি কি করব? হ্যাঁ, ওই সময় উনি আমাকে আমার বাবার সাথে, আমার বাবাকে ডেকে অপমান করে আমাকে তুলে দেন। কি বলেন, আপনার মনে আছে ওই দিনের ঘটনাগুলো? জি, সে আমার সাথে কোনো কথা বলেনি, না, বাবাকে খুব অপমান করেছিল। কি বলেছিল বাবাকে? বলছিল যে আপনি গোপন রেখে বিয়ে দিয়েছেন আপনার মেয়েকে, আর কোথাও বিয়ে দিতে পারবেন না, এই করবেন সেই করবেন, অনেক কথা। এগুলি আসলে ভাষায় বর্ণনা করার মতো না। এটা আমার বাবার জন্য আসলে প্রাপ্য শাস্তি ছিল। আমি খুব খুশি হয়েছিলাম যখন বাবা অপমানিত হচ্ছে, এটা আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। আমি তো চাইনি যে বিয়েটা হোক, এটা তো বাবার পছন্দের বিয়ে, বাবার দেখার বিয়ে, এটা বাবাই তো চয়েস করে বিয়ে দিল। আমি খুব খুশি হয়েছিলাম বাবা অপমানিত হয়। বাবা মাথা নিচু করে আমাকে নিয়ে চলে আসেন। তখন আমাদের রাজবাড়ি টু খুলনার একটা ট্রেন চলতো, তিতুমির এক্সপ্রেস। ওই ট্রেনে আমি আলমডাঙ্গাতে ফিরে যাই, কুমারখালীর থেকে ট্রেনে উঠি। তখন কত মাসের অন্তঃসত্ত্বা আপনি? আমি তখন 7 মাস। আপনি যে ডেট গুলো বলছেন, বিভিন্ন যে ডেট গুলো বলছেন, আপনার সবকিছু মনে আছে একদম পুঙ্খানুপুঙ্খ? কিভাবে মনে আছে? আমার তো 5 বছর আগের অতীত হয়ে মনে করতে পারি না। আসলে কিভাবে মনে আছে আমি নিজেও জানি না। আমার প্রত্যেকটা সন, তারিখ সবই মনে থাকে এখনো। আমার এখনো। চমৎকার, খুবই চমৎকার। বলুন। তারপরে বিকালে ফিরে আসলাম। ফিরে আসার পরে 5টার সময় বাড়িতে উপস্থিত হলাম। হওয়ার পরে 7টার দিকে আমার চাচিমা, একজন ডক্টর, বেগম নুরুন্নাহার, আমার বাবার ফুফাতো ভাইয়ের বউ, চাচিমার কাছে আমাকে নিয়ে যাওয়া হলো টেস্ট করানোর জন্য, বেবি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি যখন বাড়িতে পা দিয়েছি, চাচি তখন শুনতে পারলো। চাচি আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল। চাচি মাকে ফোন করলো যে ভাবি ও তো এসছে, ওকে নিয়ে তুমি ক্লিনিকে চলে আসো। কোনা নার্সিং হোম আমাদের ওই ক্লিনিকটার নাম, আলমডাঙ্গার পোপাড়ি থানার সাথে। চাচিমার কাছে আসলাম। আসার পরে চাচা খুব আমাকে দেখে মাথায় হাত দিয়ে বলল, মা তোর জীবনটা তো এলোমেলো হয়ে গেল, যদি মেয়ে হোস তাহলে আমাকে দিয়ে দিস, আমি মানুষ করব। পয়েন্ট করার মতো বিষয় একটা হচ্ছে, ক্লাস 8 পড়ুয়া একটা মেয়ে, যার সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট, যাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, বৃত্তি পরীক্ষাগুলো, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে স্বামী কি জিনিস সেটা বুঝে ওঠার আগেই কনসিভ, এবং লেখাপড়া বন্ধ। তখন একটা পর্যায়ে বাবা চোখে ট্রিটমেন্ট করাতো না, কারণ মেয়ে যদি চশমা পরে তাহলে তার বিয়ে হবে না। সেটাও ধরা পড়ে গেল, কারণ শরীর তো আসলে আর বাবার মতো না। হ্যাঁ, সেটা তো আর কোনো কিছু গোপন করে না, সেটা ঠিক মতো একসময় বেরিয়ে হয়ে যায়। সেটা ধরা পড়ার কারণে, মেয়ে চশমা পরার কারণে, মোটা গ্লাসের চশমা পরার কারণে হাজবেন্ড বাবাকে ডেকে চরমভাবে অপমান করে 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন। অর্থাৎ লেখাপড়া বন্ধ, চোখটা ভবিষ্যতে কি হবে সে জানে না, এবং একই সাথে সে 7 মাসের অন্তঃসত্ত্বা, বেবিটার কি হবে সেটারও কোনো খোঁজ খবর নেই। এরকম একটা অবস্থায় গল্প রয়েছে। হ্যাঁ, বলুন। তারপরে জুলাই মাসটা পার হলো। এরপরে কি শ্বশুরবাড়ি থেকে কেউ যোগাযোগ করছে না? আর কখনো যোগাযোগ করেনি কেউ। তবে একরকম আমাদেরকে ভুলেই গেল আর কি। সেপ্টেম্বর মাসের 9 তারিখ, সেদিন আমার পেন উঠলো রাত্রে তখন অনেক রাত। আমার দাদি খুব সচেতন মানুষ ছিলেন, তা উনি আমাকে এসে দেখলেন। দেখার পরে মাকে ডাক দিলেন। ডাক বললো যে ওকে তো ক্লিনিকে নিতে হয়। বারবার আমার বাথরুমে যাওয়া দেখে দাদি এটা ফলো করে, দাদির ঘরের সামনে দিয়ে যেতে হতো। তো উনি আমাকে উঠে জিজ্ঞাসা করলেন, তোর কি সমস্যা হচ্ছে? আমার দাদি কেমন যেন লাগছে, পেটের ভিতরে চিনচিন করে। তো উনি অনেক ডেলিভারি নিজেই করেছেন ওনার জীবনে। তো উনি আমার জরায়ুতে
হাতে গ্লাভস তো বাড়িতে সবসময় থাকতো। দাদি আবার হাতে গ্লাভস পরে আমার ওই পজিশনটা দেখলেন, দেখার পরে বললো যে মনে হচ্ছে যে কাল পরশুর মধ্যে এটা হবে, তারপর ও বৌমার কাছে নিয়ে যাই। আচ্ছা, ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, তাই বললো। তারপরে ওই রাত্রেই আমরা ক্লিনিকে চলে গেলাম। চাচি উপর থেকে, বাসাও পড়েছিল, উপর থেকে নিচে আসলেন। আসার পরে বললো যে, মাকে বললো যে ভাবি এখনো হয়নি, এটা এরকম হতে পারে এই স্টেপে, এরকম সময় এরকম সিচুয়েশন গুলি হয়। তারপর একটা আল্ট্রাসাউন্ড করে আমি দেখি। পরের দিন আল্ট্রাসাউন্ড করলো, করার পরে আমাকে সেলাইন দিয়ে ফেলে রাখলো আর কি। বললো যে বাসায় যাওয়ার দরকার নেই, এখানেই থাক। আচ্ছা, ক্লিনিকেই থাক। 10 তারিখ পার হলো, 11 তারিখ পার হলো। 11 তারিখ থেকে আমার ব্যথা বন্ধ হয়ে গেল, আমার কোনো আর ব্যথা নেই। এদিকে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে গেল, আমার শরীর আর রেসপন্স করে না। 12 তারিখ দুপুর পর্যন্ত চাচিমা অনেক ওয়েট করলেন যে দেখি কি হয়। তো 12টার সময় উনি আমাকে আবার নতুন করে আবার একটা সেলাইন পুশ করলেন, ওষুধ দিলেন। দেওয়ার পরে আমি ক্লিনিকেই আছি, আমার সেলাইন তো পুশ চলছে। আমার শুয়ে থাকতে ইচ্ছে করছিল না, খুব কষ্ট হচ্ছিল, প্রচন্ড কষ্ট। যে কষ্টটা আমি মনে হচ্ছিল আমি কেন এখানে, আজকে আমার কেন বাচ্চা হবে, আজকে আমার কেন পড়া বন্ধ হবে, আমার কেন বিয়ে হবে, কেন আমার বিয়েটা আবার ভেঙে যাবে, এগুলি আমি কখনো মেলাতে পারিনি। এইসব অনুভূতিগুলো ভিতরে ভিতরে খুব কষ্ট দিচ্ছিল। দাদির সাথে ছোট ছোট গল্প করতেছিলাম। আমি বলছিলাম, দাদি আমার বাচ্চা মনে হয় 1 মাস পরে হবে, আমার মনে হয় ভুল আছে আমার হিসাবে, চলো বাড়িতে চলে যাই, আমার ভালো লাগছে না এগুলো, তুমি সেলাইনটা বের করে ফেলো। তুই ওয়েট কর না, ওয়েট কর। আমি তখন বললাম আমি আর শুয়ে থাকতে পারবো না, একটা নার্সকে ডাক দাও, যেহেতু আমাদের ক্লিনিক, আমাদের এটা একটা পাওয়ার আছে, একটা নার্সকে ডাক দাও, ওই স্যালাইনের এটা নিয়ে ঘুরবে আমার পিছন পিছন, আমি একটু হাঁটবো। আচ্ছা, আমি আর শুয়ে থাকতে পারছি না, আমি বেডে আর শোবো না, আমি আজকে 2 দিন বেডে শোয়া, আমার খুব কষ্ট হচ্ছে বেডে শুতে। তখন একটা নার্স আসলো, আসার পরে ওটা নিয়ে আমি বিভিন্ন রোগীদের দেখে বেড়াতে লাগলাম। আর বাচ্চা যাদের হয়েছে, বাচ্চা যাদের হবে, এরকম রোগী অনেক আছে। আমি তখনও হাজবেন্ডের কোনো খোঁজ খবর নেই? না, খোঁজ খবর নেই। আচ্ছা। তারপর আমি দেখতে দেখতে আমার মেডিসিন যেগুলো, মানে আরো পাওয়ারফুল মেডিসিন, যাতে সিজার করে যাতে না লাগে, চাচি এই ব্যবস্থাই করেছেন আর কি। যেহেতু বয়স্ক হাজবেন্ড, চাচিমা এগুলো সব বুঝে, সে আমার মাকে বলছে যে বয়স্ক হাজবেন্ড যদি সিজার করা হয় হয়তো নাও মানতে পারে। হ্যাঁ, আর সিজার করলে তো একটা সমস্যা থেকে যায়, সেলাইয়ের একটা সমস্যা থেকে যায়, অনেক কাজের একটা সমস্যা থাকে। বললাম আমি নর্মাল যতক্ষণ হবে না ততক্ষণ আমি ডেলিভারি করব, কিন্তু আমার সেপ্টেম্বরের 13 তারিখে আমার আসলে ডেট ছিল বাচ্চা ডেলিভারি হবার, এটা 12 তারিখের ঘটনা। কি পরিমাণ ভয়াবহ রূঢ় আইএমএ জাহিলিয়া যুগে আমরা বসবাস করি। একটা মেয়ে বাঁচবে কিনা সেটার কোনো খোঁজ খবর নেই, ওই মেয়েটার ডেলিভারি কিভাবে হবে এবং হাজবেন্ড সেটা মানবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা। এবং সেই যে হাজবেন্ড 7 মাসের পরে শুধু চোখের সমস্যার কারণে বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং একবারের জন্য খোঁজ খবরও নেয়নি, তার বাচ্চাটারও খোঁজ খবর নেয়নি, এবং সে হাজবেন্ডের জন্য চিন্তা করছে এই মেয়েটার, যে মেয়েটা ডেলিভারি হতে গিয়ে মারা পর্যন্ত যেতে পারে। মানে বর্ণনাতীত, মানে এগুলো আসলে বর্ণনা করতে গেলে নিজের ভেতরের যে মানে ক্ষুব্ধ যে মানে রূঢ় যে আচরণ, আসলে রেডিওতে বসে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে কিছু বলছি না আসলে। বলুন। তারপর বেলা যখন 1:30 বাজে হঠাৎ করে আমার পানি ভাঙলো, যেটা হয় আর কি বাচ্চা হওয়ার আগ মুহূর্তে। হ্যাঁ, তখন নার্স আমার মায়ের হাতে ওরা দিয়ে উনি দৌড়ে পড়ে গেলেন আমার চাচিকে ডাকার জন্য, আর 2টা নার্স আমাকে বেডে তাড়াতাড়ি শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর চাচিমা এসে খুব বকাবকি শুরু করলেন, তোমাকে না বলছি এই মুহূর্তে হাঁটবে না, এখন শুয়ে থাকতে হবে বেশি, তুমি কেন হাঁটাহাঁটি শুরু করলে, এখন যদি অন্য কিছু হয় তাহলে আমি কি করব, বাচ্চাটা মরে গেল আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে তো বাঁচাতে হবে। চাচিমা এইভাবে আর কি রাগ করে উঠলেন। উনি তো আমাদের ফ্যামিলির এইগুলি তো মানতেই পারছেন না, উনি তো নওগাঁর মেয়ে ছিলেন, উনি অনেক মানে যুদ্ধ করে উনি ডাক্তার হয়েছিলেন, ওনার জীবনের হিস্টোরিটা আমার চেয়ে আরো বেশি করুন আমার চাচিমার, এই কারণে উনি মানতে পারছেন না। আমার মেয়ে 2:30টার দিকে হলো, আমার মেয়ের কোনো ভিতরে মানে স্পন্দন ছিল না, মেয়ে হলো ফার্স্ট। জি, ওকে, স্পন্দন ছিল না আমার মেয়ের কোনো কান্না নেই, শ্বাস নেয় না, কিচ্ছু নেয় না। আমি শুধু দেখলাম চোখ মেলেন চাচিমা মানে পা দুটো এরকম ধরে শুধু থাবড়াচ্ছে বাচ্চাটাকে, শুধু কান্না করার চেষ্টা করাচ্ছে। যখন আর কাঁদলো না, একটু কেঁদে ওঠার পর পরে ওনাকে মানে সিলিন্ডার দিল, সিলিন্ডারে নাকে দিয়ে ওকে একটা বেবি কডে দিয়ে ওকে বাইরে দিয়ে দিল। তারপরে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে ওনাকে বাইরে দিয়ে দিল আর কি, বাচ্চাটাকে। হ্যাঁ, বাইরে দিয়ে দিল। চাচিমা
তারপরে আমার যেটুকু ট্রিটমেন্ট করার দরকার করে উনিও বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য বেরিয়ে গেলেন। তার মা আমাকে শুধু বললো অনেক সুন্দর মেয়ে হয়েছে, তাই বললো। আপনার মা? হ্যাঁ। ওকে। আমার মেয়ের ওজন তখন 4.5 পাউন্ড। আচ্ছা। 4.5 পাউন্ডের একটা মেয়ে আমি আমার শরীর থেকে বের করলাম। এই অনুভূতিটা অনেক, এটা ইট কান্ট বি এক্সপ্লেইন। এটা আসলে মা হওয়ার অনুভূতিটা আসলে এক্সপ্লেইন করা যায় না। তারপরে রাত্রি 10টার দিকে আমরা ক্লিনিক থেকে বাড়িতে গেলাম। আচ্ছা। জসিমা বললো এখন বাড়িতে যেতে। বাচ্চাটাকে কোলে নিয়ে চলে গেলেন? আমার মায়ের কোলে ছিল। আপনি তখনও নেননি কোলে? আমি কোলে তখনও নেয়নি। তারপর বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার বোন, বড় বোন, আমার বড় দুলা ভাই সবাই আসলো আমাদের বাড়িতে। আসার পরে বাড়িতে ভালো একটা আনন্দ, অনেকদিন ছোট বাচ্চা বাড়িতে নেই। আমার বাচ্চাটাই ফার্স্ট ওই মুহূর্তে। আমার মেয়ের নাম আমি নিজেই রাখলাম ফাতেমাতুজ জোহরা তন্নি। আমার মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা তন্নি। ওকে, জি রাখলাম। পরের দিন সকালে আমার বড় চাচার মেজো ছেলে আর কি, আমার মেজো ভাই, উনি ফ্যামিলির মানে সমস্ত কিছু কাজগুলোর মধ্যে উনি বেশি ইনভলভ থাকতেন। আচ্ছা। ওনার হাতে মাছ মিষ্টি এগুলো দিয়ে আমার শ্বশুর বাড়িতে পাঠালেন খবর দিয়ে যে মেয়ে হয়েছে, খবর নিয়ে তুমি যাও। আমার বাবা আমাকে পাঠালো। মেজো ভাই গেলেন আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি বললো আমার ছেলে নেই, আমি কিভাবে দেখতে যাব, এখান থেকে কেউ দেখতে যাবে না। আচ্ছা। এই বলে পরের দিনই ওই সকালে গেছেন ভাইয়া, সন্ধ্যার সময় ভাইয়া ফিরে এসছেন। ফিরে আসার পরে এই কথা বললেন। সবাই বিমর্ষ। সেপ্টেম্বরের 12 তারিখে তো মেয়ে হলো, অক্টোবর মাসের 10 তারিখ 9 তারিখে আমি আর আমার বাবা, ডাক্তার বলেছিলেন যে হারুন সাহেব যে আপনার যে নাতিটা হবে তাকে আপনি টেস্ট করাবেন, হবার পরপরই, যেন দেরি করবেন না। ঢাকাতে আসার দরকার নেই, আমার ছাত্র জালাল আহমেদ খুলনাতে বসে, ওখানে আপনি দেখাবেন। আমি 9 তারিখে বাবার সাথে করে ট্রেনে করে চলে গেলাম, যেহেতু ডেলিভারি রোগী বাস। মেয়েটাকে কি দেখাবে, মানে মেয়েটাকে টেস্ট করবে? মেয়ের চোখে কোনো সমস্যা আছে কিনা। ডাক্তার জালাল সাহেবকে দেখালাম। দেখানোর পরে পরের দিন আমি সকালে ট্রেন ধরে চলে আসলাম বাড়িতে। আসার পরে 10টার সময় বাড়িতে এসে পৌঁছালাম। রূপসা ট্রেনে আসলাম খুলনা থেকে আলমডাঙ্গা। আমাদের তো 2 ঘন্টা লাগে ওখান থেকে আসতে। আমি ড্রেস শেষ মানে খুলে আমি হাত মুখ ধুয়ে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য বারান্দাতে বসেছি। এর মাঝখানে পিয়ন চলে এসছে, আমাদের পোস্ট অফিসের পিয়ন। এসে বললো যে একটা রেজিস্টার চিঠি আছে নার্গিসকে, তার নামে একটা চিঠি, তাকে সিগনেচার করে নিতে হবে। আমি আমার ছোট ভাইটা ও বললো যে যপু হচ্ছে ওই তো পিয়ন এসছে, তোমাকে ডাকছে। আমি গেলাম, বাচ্চাটাকে মায়ের কোলে দিয়ে আমি সিগনেচার করে দিছি। দিয়ে আমি যখন চিঠিটা খুলছিলাম তখন আমার সমস্ত শরীর কম্পন শুরু হয়ে গেছে। আমি জানতাম না যে কেন আমার ভিতরে একটা ভূমিকম্প হলো, বুঝতে পারলাম না, মানে কোনো কিছু খারাপ কিছু কেস করছিলেন এরকম। পরে আমি শুধু ছিঁড়ার পরে আমি শুধু বের করছি শুধু তয়াকার লয়াকার কর, এতটুকুই আমি দেখছি, এর বেশি কিছু আমি দেখিনি। আমি ওই মুহূর্তে আমি মূর্ছা যাই, আমার জ্ঞান হারিয়ে ফেলি। বহুবার গা শিউরে উঠেছে হ্যালো 8920 জীবনের গল্প শোনার পরে, কিন্তু আজকের মতো ভয়াবহ ভাবে গা শিউরেও আমার কোনোদিন ওঠেনি। কিছুই বলার নেই, টোটালি স্পিচলেস। 20 মিনিট পরে আমার জ্ঞান ফিরে আসে। তারপরে আমার স্যালাইন দিয়ে আমাকে শুয়ে রাখেন। রাখার পরে তা বললাম যে মা আমাকে পুরা ওই আমাকে যে লেটারটা সেটা আমাকে দাও, আমি দেখবো। দেখলাম ওখানে লেখা আছে যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে না জানিয়ে তাদের অন্ধ মেয়ে আমার সাথে বিয়ে দেয়, এবং ওই যে সন্তানটা হয়েছে সন্তানটা আমার না, এই সন্তানটা তার ভালোবাসার কোনো ফসল, এবং এই অবৈধ সন্তানের বাবা আমি হতে চাই না, এই কারণে আমি তাকে ডিভোর্স দিচ্ছি। শুধু এই কথাটুকুই সেখানে লেখা ছিল। এবং এটা একটা তালাকনামায় ছিল কাজী অফিসের। জি, কুষ্টিয়া কাজী অফিস থেকে এটা আসে, কাজী আফসার উদ্দিন এটা সিগনেচার করে। তখন আপনি কি করছিলেন, মানে আপনাকে যখন এটা পড়ে শোনানো হলো? না, আমি নিজেই পড়েছি। আপনি নিজেই পড়লেন? নিজেই পড়লাম, নিজের ভিতরে শক্তি